কি বিস্ময়কর, কি বিস্ময়কর, কি বিস্ময়কর! আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি যে কেপ ভার্দের লোক সংখ্যা হচ্ছে 5 লাখ। কেপ ভার্দের আয়তন হচ্ছে আমাদের ঢাকা জেলার কাছাকাছি। কেপ ভার্দের লোক সংখ্যা আমাদের মিরপুরের চেয়ে কম। এই 5 লাখ লোক নিয়ে, মিরপুরের চেয়ে কম লোক নিয়ে তারা বিশ্বকাপে এবার আসলো। এসে দুটো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আটকায় দিল, ড্র করে ফেললো। স্পেন এবারে রেড হট ফেভারিট, তাদেরকে আটকায় দিল প্রথম ম্যাচে। ওকে, এটা তো ফ্লুক হইতে পারে। সেকেন্ড ম্যাচে তারা উরুগুয়ের বিপক্ষে লিড নিল। উরুগুয়ে লাতিন পরাশক্তি, শেষ পর্যন্ত ড্র তো নিয়ে মার ছাড়ল। কীভাবে সম্ভব? কিভাবে সম্ভব? 5 লাখ লোকের একটা দেশ, যে দেশটা একটা আগ্নেয়গিরির উপরে, কতগুলো আগ্নেয়গিরির উপরে দাঁড়ায় আছে, একটা না অনেকগুলো, গোটা 10 আগ্নেয় দ্বীপ সেটার উপরে দাঁড়ায় আছে, তার ভিতরে 2-3টে জীবন্ত আগ্নেয় দ্বীপ। সেখানে বসবাস করা যায় না, পানি নাই, খাবার নাই, একটা দুর্বিষহ পরিবেশ। এরকম একটা জায়গা থেকে উঠে এসে 5 লাখ লোকের দেশটা কিভাবে এই বিষয়টা ঘটালো? আমি জানি যারা ফুটবলের খোঁজ খবর রাখেন তারা এতক্ষণ হাত উঁচু করে ফেলছেন যে আমি উত্তর জানি, ডায়াসপোরা, ডায়াসপোরা, অরিজিন ফুটবলার। ভাই, আপনাদের জানাটা ঠিক আছে, কিন্তু এটা ব্যাকরণে পড়ে না। এই ফেডারেশনটার, কেপ ভার্দে ফেডারেশনের সত্যি সত্যি ডায়াসপোরা কালেকশনেরও ক্ষমতা নাই। তাহলে কি করে হলো? এটা তো মরক্কো না, এটা তো মিশরও না, আলজেরিয়াও না, যে ফেডারেশনের কিছু সামর্থ্য আছে, বা সেনেগালও না, তারা স্কাউট রাখতে পারবে ইউরোপে, তাও তো এদের সামর্থ্য নেই। এরা তাহলে কিভাবে এই ডায়াসপোরাটা ইউজ করতেছে? এইখানে তাদের একটা অনন্য শক্তি, ইউনিক একটা শক্তি আছে, যে শক্তিটা তাদেরকে আসলে আলাদা করে ফেলছে সবার থেকে। এবং এইটা আজকে আমি বলবো যে কেপ ভার্দের এই ফুটবলীয় উত্থান, এটার পেছনে আবেগ, হিস্ট্রি এবং ওই রুক্ষতা, এটার কি ভূমিকা আছে শেষ বেলায় বলবো। এই যে ডায়াসপোরা কালেকশনের যে ইউনিক সিস্টেমটা, এটা কি, এবং সেটার সঙ্গে খুব বিস্ময়কর কি জানেন, বাংলাদেশের একটা মিল আছে। বাংলাদেশ কেপ ভার্দে মডেলের খুব কাছে দাঁড়ায় আছে। আমি কেপ ভার্দে নিয়ে পড়তে গিয়ে, ওদের ফুটবল স্ট্রাকচার নিয়ে বুঝতে গিয়ে যেটা দেখলাম, বাংলাদেশ আর কেপ ভার্দে সম্ভবত ইউনিক দুটা কেস, খুব কাছাকাছি জায়গায়। আমরা আজকে সেটাও বেশ আলোচনা করব যে বাংলাদেশ যদি কেপ ভার্দেকেই হুবহু কপি করতে পারে, তাহলে বাংলাদেশের পক্ষে স্বপ্ন দেখা সম্ভব। বিশ্বকাপের কথা বলতেছি না, স্পেন উরুগুয়ের আটকায় দেওয়ার কথা এখনই বলতেছি না, এশিয়া কাপের স্বপ্ন দেখা সম্ভব, এশিয়া কাপে ভালো রেজাল্টেরও স্বপ্ন দেখা সম্ভব। শুধু কেপ ভার্দেকে যদি হুবহু অনুসরণ করি আমরা, কারণ আমাদের কিছু শক্তির জায়গা আছে যা আবার কেপ ভার্দের নাই, সেই জিনিসগুলো একটু আলোচনা করি আজকে। কেপ ভার্দের ফুটবলটাকে বুঝতে গেলে না আমাদের একটু কেপ ভার্দের হিস্ট্রিটা বুঝতে হবে। কেপ ভার্দে হচ্ছে একেবারে আটলান্টিক সাগরের মধ্যে, কূল নেই, কিনার নেই, এরকম একটা জায়গায় কতগুলো আগ্নেয় দ্বীপ। এই দ্বীপগুলো আগ্নেয়গিরির লাভা জমে জমে তৈরি হয়েছে। সব আগ্নেয়গিরি এখনও চুপ করে যায় নাই, কোনোটা সুপ্ত, কোনোটা জীবিত। এখনও পুরোপুরি জীবিত এরকম দ্বীপেও লোকবাস আছে। সেই আগ্নেয় দ্বীপটার নাম ভুলে গেছি। ওই আগ্নেয় দ্বীপটা এখনও অগ্নুৎপাত হয়, ওই নিচে আঙুরের চাষ করে কিছু লোক বসবাস করে। সবগুলো দ্বীপের দেয়া চেহারা কম বেশি এরকম। এখন আপনার প্রথম প্রশ্ন হবে যে আটলান্টিকের মাঝখানে, মানে ওরা তো, ওদের থেকে আফ্রিকার যে নিকটতম উপকূল, সেটার দূরত্ব 600 কিলোমিটার। এই 600 কিলোমিটার দূরে এরকম অনুর্বর একটা দ্বীপপুঞ্জে মানুষ আসলো কোত্থেকে? আমরা এরকম দ্বীপপুঞ্জে তো মানুষ বিভিন্ন জায়গায় দেখি। ওই অস্ট্রেলিয়ার পাশে দেখি, আফ্রিকার পাশে বিভিন্ন দ্বীপপুঞ্জে মানব বসতি দেখি, দেশ দেখি। সেগুলোর একটা ব্যাপার আছে। ওই দ্বীপগুলোর উর্বরতা, ওই দ্বীপগুলোর প্রকৃতির যে আকর্ষণ, সেটার কারণে ওই মূল ভূখণ্ড থেকে মানুষজন সেই আমলে হাজার হাজার বছর আগে নানা রকম কসরত করে সমুদ্র পাড়ি দিয়ে ওইসব জায়গায় হাজির হয়েছে। কিন্তু কেপ ভার্দের তো কোনো আকর্ষণ নাই। কেপ ভার্দেতে কেন মানুষ কোথাও থেকে আসবে? কেপ ভার্দেতে মানুষ আসে নাই, বিশ্বাস করেন, কেপ ভার্দেতে মানুষ আসেও নাই, ছিলও না। তাহলে এরা সমুদ্র সন্তান, এদেরকে এখানে কেড়ে আনা হচ্ছে। এদেরকে একটা নৃশংস কজের কারণে আজকে আপনারা কেপ ভার্দেতে দেখতে পাচ্ছেন, আমরা কেপ ভার্দিয়ান বলে একটা জাতি দেখতে পাচ্ছি। সেটা কীরকম? 1450 থেকে 1500 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে পর্তুগিজরা তো তখন, পর্তুগিজ আর স্প্যানিশরা, যদিও আমরা ইংলিশদেরই সবচেয়ে বড় দস্যু বলি, কিন্তু পৃথিবীব্যাপী এই যে সমুদ্র উপকূলে এবং সমুদ্রের মাঝে দ্বীপগুলোতে দস্যুতার সূত্রপাত এবং মারাত্মক রূপ ধারণ করছিল হচ্ছে পর্তুগিজ আর স্প্যানিশদের হাতে। পর্তুগিজরা এই সময়ে
যখন আফ্রিকা থেকে দাস ব্যবসা ওরা রমরমা করে ফেলতেছে, সেই সময় গিয়ে হাজির হলো কেপ ভার্দেরই কোনো কোনো দ্বীপে। গিয়ে দেখলো যে এখানে খাওয়ার কিছু নাই, এখানে খাবার পানিটা পর্যন্ত নাই, ওটাও জাহাজে করে আনতে হচ্ছে। কিন্তু একটা সুবিধা আছে। সুবিধাটা কি, যে এই কেপ ভার্দেটা আফ্রিকা থেকে 500-600 কিলোমিটার দূরে কেপ ভার্দের দ্বীপগুলো। আবার এই কেপ ভার্দে থেকে ইউরোপও খুব মারাত্মক দূরের না। মানে কেপ ভার্দে কুড বি এ ট্রানজিট স্টেশন, একটা হাব হইতে পারে। কিসের হাব? বাণিজ্যের, ফসলের, শস্য আমদানির? না, মানুষের, কৃতদাসের। আফ্রিকা থেকে তখন কালোদের ধরে ধরে আমেরিকান অঞ্চলে, ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে কোথাও বিক্রি করা, কোথাও চাষবাসের কাজে লাগানো, কোথাও খনিতে কাজে লাগানো, নিষ্ঠুরতা যা যা করা সম্ভব সবই করা হতো সে সময়। এই নিয়ে যাওয়ার পথে একটা হাব হচ্ছে কেপ ভার্দের দ্বীপগুলো। এখানে পর্তুগিজরা একটু শহরের মতো মানালো। মানে ভালো শহর না, নিজেরা তো থাকবে না তেমন। মানে পর্তুগিজদের মধ্যেও যারা থাকবে, পর্তুগিজরাও সবাই যে দস্যু তা তো না, বেশিরভাগই দস্যুতায় অংশগ্রহণ করছে বাধ্য হয়ে। কোনো জাতি, কোনো রেস খারাপ হয় না, কিছু লোক খারাপ হয়। ওই পর্তুগিজদের মধ্যে যারা গরিব মানুষ, তাদেরকেও বলা হলো তোমরা এখানে ঘর বাড়ি করে থাকো। কেন? তোমরা এখানে একটা আশ্রয় শিবিরের মতো করবা, যেখানে আমরা এই যে গিনি বিসাউ, সেনেগাল, মানে এই পশ্চিম উপকূল, আফ্রিকার এই পশ্চিম উপকূল থেকে ধরে ধরে কৃতদাসদের এখানে এনে আনবো, তোমরা এদেরকে রাখবা এখানে, তোমরা তোমাদের খাওয়া পড়ার জন্য এদের দিয়ে চাষাবাস করাবা, এদের দিয়ে পরিশ্রম করাবা, আর হচ্ছে এদের মধ্যে যেগুলো শক্তিশালী টিকে থাকবে এইগুলোরে আমরা আবার জাহাজে করে রপ্তানি করবো আমেরিকায়। এই হচ্ছে কেপ ভার্দের মানব বসতির ইতিহাস, ইনফ্যাক্ট ফুটবলেরও ইতিহাস। কারণ ওই পর্তুগিজরা তো ফুটবল খেলতো, ফলে পর্তুগিজ ওখানে যারা থেকে গেলেন, যেসব অসহায় পর্তুগিজ, এবং তারা তো মিশ্র হলেন এই আফ্রিকানদের সঙ্গে, ক্রিওল একটা জাতি তৈরি হলো। কেপ ভার্দিয়ানরা পুরোপুরি আর সেনেগালিস থাকলেন না, পুরোপুরি আর ওই গিনি বিসাউয়ের মতো থাকলেন না, ওনাদের সঙ্গে পর্তুগিজদের একটা মিশ্রণ হলো, একটা আলাদা জাতিসত্তা গঠিত হলো। এই যে জাতিসত্তাটা গঠিত হলো, এরা আফ্রিকান ডিএনএ বহন করতেছে, ফলে এরা স্বভাবতই অত্যন্ত কঠোর শরীর, দীর্ঘ শরীরের অধিকারী। একই সঙ্গে কেপ ভার্দেতে থাকার কারণে এরা হলো আরও বেশি প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্য অভ্যস্ত। এবং এরা ওই পর্তুগিজদের যেহেতু আবার খানিকটা বংশধর, ফলে পর্তুগিজরা ফুটবল নিয়ে আসছিল এখানে, সেই আমল থেকেই এরা ফুটবল চর্চাও শুরু করে দিল। 1976 সালে কেপ ভার্দেতে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। যখন পৃথিবীর বহু দেশে ন্যাশনাল অফিসিয়াল চ্যাম্পিয়নশিপ, ফিফা অনুমোদিত চ্যাম্পিয়নশিপ শুরু হয় নাই, মানে এই জাতীয় ছোট দেশে, ফলে বুঝতেই পারতেছেন। এবং ওদের ফুটবল ট্র্যাডিশন অনেক পুরনো, সেই আপনি খুঁজলে 30-এর দশক 20-এর দশকে ওদের অফিসিয়াল ম্যাচ পাবেন। কারণ ওই যে পর্তুগিজ কালচারটা তো রয়ে গেছে, যদিও রক্তে, ডিএনএতে আফ্রিকা, কিন্তু সংস্কৃতিতে পর্তুগিজও রয়ে গেছে। এই দুই মিশে যে জাতিটা থাকলো, তারা একাধারে ক্যারিবিয়ানদের মতো আনন্দ উচ্ছ্বাস প্রিয়, সাগর পাড়ের মানুষগুলো যেরকম হয়, তারা জীবন উপভোগ করতে পারে, তারা ফুটবল ভালোবাসে, এবং তারা প্রচণ্ড পরিশ্রমে, তারা আফ্রিকান ডিএনএর কারণে প্রচণ্ড পরিশ্রমে, এবং কেপ ভার্দের প্রকৃতির কারণে পরিশ্রমে। কেপ ভার্দের প্রকৃতির কথা অলরেডি যে ইঙ্গিত দিছে, কেপ ভার্দেতে কিছু নাই, কেপ ভার্দে মানুষের জন্য কিছু রাখে নাই। কেপ ভার্দেতে যে চাষাবাস হয় এটা খুবই সীমিত, উর্বর জমি নেই বললেই চলে। দু একটা দ্বীপে আগ্নেয়গিরির একদম নিচটায় কিছু চাষযোগ্য জায়গা আছে। বেশিরভাগ দ্বীপ হচ্ছে সাহারা থেকে উড়ে আসা বালুতে ঢেকে রয়েছে। একে তো নিচে ওই আগ্নেয় শিলা, যদিও আগ্নেয় শিলার উপরে যদি মাটি হয় ওটা কিন্তু খুব উর্বর হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাই হয়েছে। এদের দুর্ভাগ্য সেটাও পায় না, কারণ ওই উপরটা ঢেকে থাকে হচ্ছে সাহারা থেকে উড়ে আসা বালিতে। ফলে ইটস লাইক এ মরুভূমি বিটুইন সি, দারুণ ইংরেজি বললাম না, মানে সমুদ্রের মাঝখানে খানিকটা মরুভূমি মরুভূমি ভাব। আর যেগুলোতে একটু শস্য শ্যামলা, সেগুলো বেশিরভাগটা জুড়ে আবার ওই আগ্নেয়গিরি। ফলে এখানে চাষাবাস নাই। এইখানে সবচেয়ে বড় সংকট সুপেয় পানির। পানি, মাটির নিচ থেকে পানি টেনে তুলতে হয়, বৃষ্টির পানি ধরে রাখতে হয়। আজকাল অবশ্য জাহাজে কিছু পানি সাপ্লাই পৌঁছায়, সেটা আজকালের কথা বাদ দেন, কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এরা পানির জন্য, খাবারের জন্য, একটু বেঁচে থাকার জন্য লড়াই করছে। সেই লড়াইটা এদের আফ্রিকান ডিএনএর সঙ্গে মিশে আরও শক্তিশালী করছে এদেরকে। সঙ্গে আপনি যোগ করেন এদের মিউজিক প্রিয়তা, এদের ফুটবল প্রিয়তা, মানে যেটা আসছে পর্তুগিজদের কাছ থেকে।
মানে খানিকটা ক্যারিবিয়ান খানিকটা আফ্রিকান মিলে তারা একটা অত্যন্ত আবেগময়, অত্যন্ত ফুটবল প্রেমী, অত্যন্ত শক্তিশালী জাতিতে পরিণত হয়েছে। এখন কথা হচ্ছে যে লোক তো 5 লাখ, যেটা আপনি বারবার শুনতেছেন 5 থেকে 6 লাখ লোক, কথা তো সত্যি। এবং এখানে ফুটবল স্ট্রাকচার আসলে তত শক্তিশালী না। ফুটবল স্ট্রাকচার কেমন আরেকটু পরে বলতেছি। তাহলে এরা কেন বিশ্বকাপে চলে আসলো? আমাদের চেয়ে তো এদের অবস্থা খারাপ। আমাদের তো যে পরিমাণে লোক আছে, ন্যাচারাল সিলেকশনেই এর চেয়ে বেশি ফুটবলার তৈরি হয়। ওদের তো তা নেই। ওদের ফুটবল স্ট্রাকচারে যতজন প্রফেশনাল ফুটবলার আছে, তার চেয়ে বেশি ফুটবলার তো আমাদের দেখা যাবে যে একটা মহল্লায় আছে। ওরা কেন তাহলে বিশ্বকাপে আসলো? এখানে অবশ্যই আপনারা যেটা জানেন সেটাই সত্যি, ডায়াসপোরা। কিন্তু এই ডায়াসপোরাটার পেছনে ওই যে ওদের যে মাইগ্রেশন স্টাইল এবং ওই মাইগ্রেট করে কোথাও গিয়ে থাকার স্টাইল, এটার একটা দারুণ ভূমিকা আছে। ওরা মাইগ্রেশন শুরু করছে আদিকালে। মানে দেখেন, এই পিতৃভূমির অবস্থা যদি এরকম হয়, যেখানে খাবার নেই, পানি নেই, ওখান থেকে সুযোগ পেলে তো মানুষ চলে যায়। ওদের প্রথম ডেস্টিনেশন ছিল শুধু পর্তুগাল, পরে ফ্রান্স, স্পেন, বিভিন্ন জায়গায় কেপ ভার্দিয়ানরা ছড়ায় যাওয়া শুরু করলো। মানে যার সামনে একটু সুযোগ আসে, সে ওই দ্বীপপুঞ্জ ছেড়ে ইউরোপের কোথাও পাড়ি জমায়। এবং এই জায়গাটায় ওরা বাঙালি, বাঙালি না বলে বলা ভালো, এই জায়গাটায় ওরা নোয়াখালীর লোক। কীরকম, ওই যে বলে না চাঁদে গেলেও নোয়াখালীর লোক এক থাকবে, সেরকম কেপ ভার্দিয়ানরা পৃথিবীর যেখানেই মাইগ্রেট করুক না কেন, ওদের একটা ইন্টার কানেকশন থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ওরা চেষ্টা করে, এটা খানিকটা আর্থিক কারণেও, যেহেতু আর্থিক সঙ্গতি বেশি না, ফলে ওই কোনো একটা উপশহরের মতো জায়গায় একটু কম খরচের এলাকায় একটু কাচকি মাছের মতো এক জায়গায় থাকে, কমিউনিটি করে থাকে। বাঙালিরাও তো তাই থাকে, শুনছি যে যে জায়গায় যায় একটা বাঙালি সিটি করে ফেলে। আমেরিকায় নাকি ওই নিউ ইয়র্কে নাকি একটা বাঙালি টাইপের শহরই আছে, সে জায়গায় নাকি গেলে মনে হয় ঢাকায় চলে আসি। ও, আমার ওটাতে যাওয়ার ইচ্ছা, কত জায়গায় যাওয়ার ইচ্ছা, যাওয়া তো আর হয় না। যাই হোক, ওরা ওই জিনিসটা ফলো করে স্পেনে, ফ্রান্সে এবং পর্তুগালের বিভিন্ন শহরে, লিসবন থেকে শুরু করে বহু শহরে এরা আছে, ছড়ায় ছিটায় না, বেশিরভাগই এক একটা জায়গায় আছে। আর যদি ছড়ায় ছিটায় কিছু লোক থাকেও, প্রত্যেকটা চেনে। ওই রহিমবার ছেলের মামাতো ভাই এখন অমুক শহরে থাকে, প্রত্যেকে জানে। ওই লিসবনের যত কেপ ভার্দিয়ান আছে, ওর থেকে কিছু লোক যদি দূরেও থাকে, তাদেরও হাড়ির খবর পরস্পরের সঙ্গে শেয়ার করে। ভাবিরা পরস্পরের সঙ্গে বসে গল্প করে। খুব বাঙালি বাঙালি একটা ভাব আছে এই জায়গাটায়। এই জিনিসটা ওদেরকে বিরাট একটা ফ্যাসিলিটিস দিল। যেহেতু ইউরোপে পৌঁছালো ওই প্রচণ্ড তাগড়াই শক্তি নিয়ে, ইউরোপে পৌঁছানো প্রত্যেকটা আফ্রিকান, প্রত্যেকটা অ্যারাবিয়ান আফ্রিকান বা প্রত্যেকটা আফ্রিকান দেশের সন্তানরা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। এরা আকর্ষণীয় হয়ে ওঠে স্পোর্টসে। ধরেন আমেরিকান স্পোর্টস ধসে যাবে, আমেরিকান যে অলিম্পিক স্পোর্টস, যদি আফ্রিকান সোর্স আপনি কেটে দেন। আমেরিকা সবসময় যে দূরপাল্লার দৌড় টৌড়ে অনেক পদক জেতে না, একটা পদকও থাকবে না যদি আফ্রিকান কেটে দেন, লিঙ্ক কেটে দেন। যদি চাইনিজ লিঙ্ক কেটে দেন, ওদের আরও বহু অলিম্পিক পদক চলে যাবে। ও একই রকম ইউরোপের ফুটবল একেবারে রাতারাতি আপনি দেখবেন যে ইউরোপের ফুটবল এখন তো ওরা লাতিন আমেরিকার টেক্কা দেয়, ওটা একেবারে এশিয়া স্ট্যান্ডার্ডে নেমে আসবে যদি আপনি আফ্রিকার যে উত্তরসূরিতা এটা বন্ধ করে দেন। ফলে এদের খুব কদর আছে ওখানে। ও একেবারে 7th ডিভিশন শুরু করে 1st ডিভিশন, প্রিমিয়ার ডিভিশন, ন্যাশনাল টিম, লামিন ইয়ামাল বা এমবাপ্পে বা জিনেদিন জিদান, সবার খুব কদর আছে। এরা কেপ ভার্দিয়ানরাও সেই কদরটা পায়, বিভিন্ন ক্লাবে সুযোগ পায়, হয়তো প্রিমিয়ারে খুব বেশি পায় না, বেশিরভাগই 3rd ডিভিশন 2nd ডিভিশনে খেলে। এখন ইউরোপের পর্তুগালের ধরেন 3rd ডিভিশন, ফ্রান্সের 4th ডিভিশন, স্পেনের 7th ডিভিশন, এগুলো তো আমাদের তুলনায়, কেপ ভার্দের তুলনায় বিরাট ব্যাপার। এইসব জায়গায় খেলতেছে এই খেলা ফুটবলাররাই এখন জাতীয় দলের অংশ হচ্ছে। এই পর্যায়ে আমরা তাহলে একটু কেপ ভার্দের ফুটবলের খবরটা নেই, তাহলে বুঝতে পারবো যে কীভাবে এই ডায়াসপোরার সঙ্গে এটা লিঙ্ক হচ্ছে। কেপ ভার্দে যেটা বললাম 1976 সালে প্রথম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ফিফা স্বীকৃত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু করে। এরও বহু আগে থেকে তাদের ওখানে লিগ চলে। ওদের লিগটা আবার একটু অদ্ভুত পৃথিবীতে, সেটা হচ্ছে ওদের কোনো ইউনিফর্ম লিগ নাই, যে একটা লিগ বহু স্তর বিশিষ্ট তা না। ওদের ফুটবলকে আপনি তুলনা করতে পারেন ছোটদের বা মিনিয়েচার ব্রাজিলিয়ান ফুটবল লিগ। কারণ কি? কারণ হচ্ছে ওদের প্রত্যেকটা দ্বীপে আলাদা আলাদা কয়েক স্তরের লিগ চলে, 10টা দ্বীপে। এই লিগগুলো রেলিগেশন প্রমোশন আছে ফিফার নিয়ম অনুযায়ী। এখানকার যে সেরা দলগুলো তাদেরকে নিয়ে হয় ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ।
এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হোম অ্যাওয়ে হয়, খুব কষ্ট করে খেলতে হয় ওদের ওই ফেরিতে যাতায়াত করে, কারণ বাইরে আর যাতায়াত করার কষ্ট কোনো ক্লাবই বা খরচ কোনো ক্লাবই বহন করতে পারে না। সে এক বিরাট প্যারার ব্যাপার। ওই বছরে একবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলা এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা সাইজে যত সম্ভব ছোট রাখা হয়। শুধু চ্যাম্পিয়ন দলগুলো নিয়ে খেলা হয়, বেশি বড় করলে এফোর্ড করতে পারবে না। তেমন কোনো স্টেডিয়াম নাই। স্টেডিয়ামগুলো বেশিরভাগ হচ্ছে অ্যামেচার স্টেডিয়ামের মতো, মানে এক সাইডে একটু প্যাভিলিয়ন আছে, বাকিটা খোলামেলা। সেরকম কোনো ভালো স্টেডিয়াম নাই, কোনো বলার মতো একাডেমি, হাই পারফরমেন্স সেন্টার কিছুই নাই। ফেডারেশন আছে, ফেডারেশনের আয় একমাত্র ফিফার অনুদান, লাইক বাংলাদেশ। ফলে ফেডারেশনেরও কোনো নিজস্ব একাডেমি নাই, ফেডারেশনেরও খুব বড় কোনো তৎপরতা করার সুযোগ নেই। তারা ওই ফিফার টাকা দিয়ে যা করে তাই। এখন তাহলে আপনি দেখতেছেন যে গল্প তো বাংলাদেশের মতোই প্রায়। বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ বরং আগে আছে, বাংলাদেশের চেয়ে তো ওদের ডায়াসপোরা নাম্বার বেশি। বাংলাদেশের লোক হচ্ছে ২০ কোটি, বাংলাদেশের বাইরেও অন্তত ৫-৬ কোটি লোক আছে, আন্দাজে বললাম, আমি জানি না। আসলে ৫-৬ কোটির বেশিই থাকার কথা, কিন্তু ওদের টোটাল লোক হচ্ছে ৫ থেকে ৬ লাখ। বাইরে আর কত হবে, ৭-৮ লাখ ধরে নিলাম যে এখানকার চেয়ে বেশি বাইরে আছে। তাও তো আমাদের বাইরে ৫-৬ কোটি, সেক্ষেত্রে তো আমরা ওদের চেয়ে আগায় আছি। আমাদের ফেডারেশন তো ওদের চেয়ে একটু আর্থিকভাবে সঙ্গত, আমাদের ফেডারেশনের স্পন্সর আছে। আপনি বলতে পারেন যে না, বাংলাদেশের বোধহয় অত ট্যালেন্ট নাই, কেপভার্দিয়ানরা খুব ট্যালেন্ট, ওরা ইউরোপে প্রচুর খেলে। ভাই প্রতিদিন সকালবেলায় উঠে ফেসবুকে যে কয়টা নতুন অরিজিন ফুটবলারের খবর পাচ্ছি আজকাল, তাতে আমি মোটামুটি লিখে দিতে পারি যে আমাদের যে পরিমাণে বাচ্চারা, এই পরিমাণে হয়তো ডাইরেক্ট আমাদের জেনারেশনের বাচ্চা না, ওর ২ জেনারেশন আগে বাংলাদেশ থেকে গেছে, যাই হোক, বাংলাদেশি অরিজিন যে পরিমাণে বাচ্চারা এখন ইউরোপিয়ান ফুটবলে খেলতেছে, এটা সম্ভবত আমাদের কল্পনাতেও ছিল না। এখন যে পরিমাণে ডিসক্লোজ হচ্ছে, এটা আমরা জানতাম না। তার মানে ট্যালেন্ট আমাদেরও আছে। এখন কেপ ভার্দে তাহলে কোথায় আগায় গেল? কেন তারা বিশ্বকাপে গেল? কেন তারা স্পেন উরুগুয়েরে আটকায় দিল? কারণ স্কাউটিং। প্রতিটা কেপ ভার্দিয়ান কোথায় খেলতেছে এটা তারা স্কাউটিং করতে পারতেছে। তাহলে ওরা মরক্কোর মতো স্কাউট করতে পারে মনে হয়। বোধহয় আলজেরিয়া, মিশরের মতো অ্যাটলিস্ট স্কাউটিং করতে পারে না। আরে ভাই, ওদের ওই সামর্থ্য নাই। মরক্কো ফেডারেশনের টাকা আছে, আলজেরিয়া, মিশর এইসব ফেডারেশনে, সেনেগাল এসব ফেডারেশনের কিছু হলে টাকা আছে। অ্যাটলিস্ট প্রতিটা দেশে ২-৪ জন স্কাউট নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে। কেপ ভার্দে ফেডারেশনের ওই ক্ষমতা নাই। তারা কন্ট্রাকচুয়াল কিছু স্কাউট করে, চুক্তি করে, ওইটা তারা পাঠায় না স্কাউট মরক্কোর মতো। ওখানকার একজন দেখা যায় যে ৩য় ডিভিশনের কোচ, স্কাউটও না উনি, তাকে হয়তো বলে যে আপনার হাত খরচ হিসাবে বা $১০০ দিব নে, আপনি একটু খেয়াল রাখেন তো আমাদের কেউ আছে নাকি, কেপ ভার্দের কেউ আছে নাকি। চেষ্টা করে সেই কোচটাও আবার কেপ ভার্দিয়ান যাতে হয়, তাহলে কম টাকায়, অনেক সময় বিনা টাকায়ও সে স্কাউট হিসাবে নথিভুক্ত হয়। এই স্কাউটরা বা কেপ ভার্দেমুখী এজেন্টরা খুব বেশি খবর দিতে পারে না। তাহলে ওরা খবর পায় কোত্থেকে? একেবারে ৭-৮ বছর বয়সী কেপ ভার্দিয়ান একটা বাচ্চা কোনো একাডেমিতে ডাক পাইছে, সঙ্গে সঙ্গে ফেডারেশনের তালিকায় তার নাম উঠে যায়। এই খবরটা কোত্থেকে আসে? দিস ইজ কেপ ভার্দিয়ান মডেল, দিস ইজ বাংলাদেশি মডেল। এটা হচ্ছে ক্রাউড ইনফরমেশন সোর্সিং। এই জিনিসটা পৃথিবীতে কেপ ভার্দে একটা ইউনিক লেভেলে নিয়ে গেছে। ওই যে আপনাকে বলছি যে ওরা কাচকি মাছের মতো বসবাস করে, ওরা নোয়াখালীদের মতো বসবাস করে, দিস ইজ দেয়ার পাওয়ার। যখন বাঙালিকে কেউ বলে তোরা কাচকি মাছের মতো থাকিস, যখন বাঙালিরে কেউ নোয়াখালীরা বলে, তখন আমি প্রাউড ফিল করি যে না, আমরা পরস্পরকে ভালোবাসি। আমরা যেখানে যাই ঝগড়া করি, মারামারি করি, আমরা ব্রাহ্মণবাড়িয়ার লোক, আমরা মারামারি করি, কিন্তু বাইরে গেলে আমরা এক হয়ে থাকি। এক হয়ে থাকি মানে এক জায়গায় থাকে, ঝগড়া করব, তবু এক জায়গায় থাকবো, পরস্পরকে চিনবো, রহিম ভাইরে চিনবো, রাম দাদারে চিনবো। এই যে চেনা জানা, এই জিনিসটা কেপ ভার্দিয়ানদেরকে আগায় দিল ভূত থেকে ভূতে একটা সিস্টেম। ৩ গোয়েন্দায় অনেক আগে পড়ছিলাম, মুখ থেকে মুখে খবর পৌঁছায় যায়। কেপ ভার্দিয়ান কোনো একটা ছেলে কোথাও একাডেমিতে চান্স পেলেই ভাবিরা গল্প শুরু করে, ভাইয়াদের কাছে খবর যায়, ভাইয়ারা স্কাউটদের জানায় দেয়, সঙ্গে সঙ্গে সরাসরি ফেডারেশনে জানায় দেয় যে এরকম কেপ ভার্দের ওই রহিমবার যে শালা ছিল, শালার যে মামাতো ভাই, তার কিন্তু একটা ছেলে ফ্রান্সের অমুক একাডেমিতে চান্স পেয়ে গেছে, খেয়াল রাখেন আপনারা। ওরা সঙ্গে সঙ্গে নথিভুক্ত করে ফেলে। ওখানে যে স্কাউটের সঙ্গে কন্ট্যাক্ট আছে তারে বলে যে একটু খোঁজ নেন তো, এরকম নামের একটা ছেলে সত্যি সত্যি নাকি, তাইলে ওর সঙ্গে একটু কথা বলেন। তারপরে কথা পজিটিভ হইলে আমরা আসতেছি, আমাদের একজন লোক আসবানের দরকার হয়। বুঝতেছেন, পুরাটা ইমোশন, পুরাটা কানেক্টিভিটি। এখানে স্ট্রাকচারাল রোল, টাকার রোল খুব বেশি না।
আমরা যে কোথায় কোথায় স্ট্রাকচারের দোয়াই দেই, আমাদের স্ট্রাকচার নাই, আমাদের টাকা নাই, এই জিনিস তো আমাদের আছে এবং এই জিনিস তো আমাদের ফাংশনাল। বরং কেপ ভার্দের চেয়ে আমাদেরটা আরও ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের কিছু মানে পাগলা উৎসাহী তারা ফেসবুকে গ্রুপ করে ট্যালেন্ট খোঁজে। তারা প্রবাসীদের উৎসাহিত করে, প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে, ভাই আপনার এলাকায় কি বাংলাদেশি কেউ আছে ফুটবল খেলে? এর খোঁজ নিয়ে আমাদের জানায়েন তো। জানাইলে তারপরে আমরা বাকিটা আরও কাউরে দিয়ে খোঁজ নেব। এবং মানে খুবই ইন্টারেস্টিং এক্ষেত্রে আমাদের খুব পথিকৃৎ হচ্ছে জিসান ভাইদের যে ফেসবুক গ্রুপটা, ওটা হচ্ছে বাংলাদেশ ফুটবল, পুরো নামটা এই মুহূর্তে মাথায় আসতেছে না, সুন্দর একটা নাম। জিসান ভাই, ডক্টর জিসান, উনি হচ্ছেন ওখানকার প্রাণ পুরুষ। ওনরা কী করেন, জিসান ভাই নিজে কী করে, রাত জেগে, ডাক্তার মানুষ, মেডিকেল স্টুডেন্ট লাইফ থেকে এটা করে, রাত জেগে ইন্টারনেটে বসে 3rd ডিভিশন 4th ডিভিশন সব ইউরোপিয়ান দলের খেলোয়াড়দের নাম চেক করে। যেহেতু পড়াশোনা জানা শিক্ষিত মানুষ নামের প্যাটার্ন দেখলে বুঝতে পারে মুসলিম বা হিন্দু এর নামের কিন্তু বাংলাদেশি নামের কিন্তু প্যাটার্ন আছে। এটা আপনারা একটু যারা খোঁজ খবর রাখে তারা বোঝে। কীরকম, ধরেন আপনি পাল দেখলেন, সোম দেখলেন, এগুলো বুঝবেন এগুলো বাঙালি ছাড়া কিছু না, এর অরিজিন বাঙালি, কোথাও না কোথাও বাংলা গালি আছে। তাইলে বা হয় বাংলাদেশ না হলে পশ্চিমবঙ্গ, টান দেন, খোঁজ দেন। আবার আপনি নামের শেষে দেখলেন রহমান, চৌধুরী, রায়, রায়চৌধুরী, খান, বাঙালি, বাঙালি, বাংলাদেশ, বাংলাদেশ, খোঁজো, খোঁজো। থাকতে হতে পারে রুটে বাংলাদেশ। এই করছে দিনের পর দিন বিভিন্ন জায়গায়। এই যে হামজা, হামজাকে কিন্তু জেসান ভাই এভাবে আইডেন্টিফাই করছে। নামের শেষে চৌধুরী, চৌধুরী তো বাঙালির টাইটেল। তাহলে ফাইট লাগাও, খোঁজ নাও। ঘুরতে 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 বহু আগের একটা ডকুমেন্ট পাইছে ইন্টারনেটে। সেখানে হামজারে নিয়ে স্টুডিওস, হামজারে যখন লামাসিয়া নিতে চাচ্ছিল, সেখানে লেখা আছে যে বাংলাদেশি একটা ফ্যামিলির ছেলে। ব্যাস, এই নিয়ে ফাইট শুরু করে দিয়েছে। ততদিনে ট্রান্সফার মার্কেটে আবার ইন্ডিয়ান একটা গ্রুপ দাবি করে বসছে হামজা চৌধুরী তাদের লোক, ফাইট করে, জিসান ভাই ফাইট করে ট্রান্সফার মার্কেটে বাংলাদেশি অরিজিন প্রুভ করছে। এরপর বাকিটা তো আপনারা জানেন। তার মানে আমাদের এখানে শক্তিটা আরও বেশি, সঙ্গে প্রবাসীদের ওই শক্তিটা তো আছেই। মিলে আমরা কিন্তু কেপ ভার্দের চেয়ে আরও ইউনিক একটা স্কাউটিং সিস্টেম দাঁড় করাইছি, যেটা পুরোপুরি অর্গানিক, পুরোপুরি ক্রাউড বেস। এখানে স্ট্রাকচারের কোনো ভূমিকা নাই। তার মানে দেখেন কেপ ভার্দে আজকে ওই স্ট্রাকচার দিয়ে বিশ্বকাপ আয় দিল। 5 লাখ লোক নিয়ে ওই অর্গানিক এবং কানেকশন বেস স্ট্রাকচার দিয়ে, স্কাউটিং দিয়ে বিশ্বকাপ আয় দিল। আমরা কেন এখনো বিশ্বকাপ পাচ্ছি না? আমরা কেন এখনো এশিয়া কাপ খেলতে পারতেছি না? দ্য ডিফারেন্স ইজ ফেডারেশন। এতক্ষণ তো আমি বললাম যে বাংলাদেশ আর কেপ ভার্দের ফেডারেশন একেবারে একই রকম, আর্থিক দিক থেকে একই রকম, সামর্থ্যের দিক থেকে একই রকম, স্ট্রাকচারের দিক থেকে ওরা আরও পিছায়। কিন্তু ওদের সদিচ্ছা, ওদের প্রচেষ্টা, এই জায়গাটায় ওরা অনেক আগানো। আপনি বলতে পারেন যে ওরা এসব জায়গায় মরক করে টেক্কা দেয়। ওরা যে টাকাটা পায়, এই টাকাটা তো এই কষ্ট করে একটা লিগ চালানোয় ব্যয় করে। ওরা ছোট্ট করে হাই পারফরমেন্স সেন্টার অলরেডি দাঁড় করায় ফেলছে। দ্বিতীয় কথা, ওদের স্কাউটিং ব্যাপারটারে ওরা প্রচণ্ড গুরুত্ব দেয়। এই যে ইমোশন নির্ভর এবং কানেকশন নির্ভর স্কাউটিং, এটাকে ওরা অবহেলা করে না। এটাকে ওরা গুরুত্বপূর্ণ পাইপলাইন হিসাবে দেখে। ওই যে বললাম, যখন একজন কেপ ভার্দিয়ান ফোন দিয়ে বা ওদের সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে জানায় ফেডারেশনকে যে অমুক জায়গায় আমাদের একটা ছেলে আছে, দেখেন তো, কেপ ভার্দে ফেডারেশন সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে গুরুত্বের সঙ্গে নিয়ে নথিভুক্ত করে এবং ওদের ওই স্কাউটের সঙ্গে যোগাযোগ করে যে ভাই এইরকম একটা খবর আসছে, এই আপনার পাশেই একটা একাডেমিতে একটা কেপ ভার্দিয়ান বাচ্চা 7 বছর বয়সে, প্লিজ একটু যোগাযোগ করে আমার ডিটেল জানান, তারপরে দেখতেছি, একটু চোখে রাখেন ওরে কয়েকটা মাস, ব্যাস। আর কেপ ভার্দিয়ান ফ্যামিলিগুলো এ ব্যাপারে খুব কেপ ভার্দি থেকে খবর আসছে, ব্যাপারটাকে তারা খুব গুরুত্বের সঙ্গে নেয়। লাইক বাংলাদেশ, হামজা চৌধুরীর কাছে খবর আসছে, হামজা চৌধুরী সেই মেসেজ মারে নিয়ে দেখাচ্ছে, মা দেখো কোত্থেকে অফার আসছে, তোমার বাংলাদেশ, নানি দেখো কোত্থেকে অফার আসছে, ইয়েরা গিয়ে দেখায়, সুলিভানরা গিয়ে দেখায়, তোমার বাংলাদেশ। দিস ইজ ফ্যাক্ট। আজকে কেপ ভার্দে আর আমরা ইমোশন টিমোশন সব জায়গায় এক আছি, শুধু ফেডারেশনটা এক জায়গায় নাই। আমাদের ফেডারেশন কি করে, যখন এই ফেসবুক থেকে ডক্টর জিসানরা এগুলো করতেছে, যখন প্রবাসীরা এই প্রাণান্ত করে একটা খবর দিচ্ছে, আমাদের ফেডারেশন শুনতেছে ওরা। কারে খবর দিবেন আপনি? ফেডারেশনের ফেসবুকে নক করবেন, উত্তর পাবেন না। ফেডারেশনের কোনো কর্মকর্তারে জানাবেন, শুরু হবে দলাদলি যে ওটাকে আমার এজেন্সি দিয়ে আনাবো না তোমার এজেন্সি দিয়ে আনাবো। দুজন কর্মকর্তা একজন আরেকজনের শত্রু। ও যদি ওটা নিয়ে আগায়, আমি চেষ্টা করব বাধা দেওয়ার।
মানে ও তো দেশের কি হলো না হলো কিছু যায় আসে না। আগে তো ছিল সালাউদ্দিন ভাইয়ের সময় তো ছিল যে না আনবই না। ওনার তো বিরাট একটা লেকচার ছিল বাংলাদেশ লিগে খেলতে হবে। আরে ভাই রে ভাই তাইলে তো আর্জেন্টিনার ফুটবলও থাকবে না এই ফাতরামো করতে গেলে। যে বাংলাদেশ লিগে খেলতে হবে। এটা করতে গিয়ে আর্জেন্টিনার ফুটবল কিন্তু 50 থেকে 70 পর্যন্ত নাই হয়ে গেছিল। বিশ্বের সেরা ফুটবল ওমর শিবারি, ডি স্টেফানোরা ইউরোপে খেলতেছে ওনরা তারা যে জাতীয় দলে নিচ্ছে না। কি ফাজলামো! মানে সালাউদ্দিন ভাই ওর যুগেও ছিল ওখানে। সেটা যুগ গেছে। এখন তাবিথ আউয়াল ভাই আসছেন। উনি অত্যন্ত আ এই ডায়াসপোরাদের উৎসাহিত করার মতো একজন প্রেসিডেন্ট। কিন্তু এই ফেডারেশনের মধ্যে আবার কমিউনিকেশনের মারাত্মক ঝামেলা। কেউ কাউরে গুরুত্ব দেয় না। কেউ এসব তথ্যরে আ খুব সিরিয়াসলি নেয় না। একটা তথ্য প্রবাসীরা বা ফেসবুকে জানালে সেটা নিয়ে সঙ্গে ঝাঁপায় পড়ার ব্যাপারটা নাই। এরা হচ্ছে প্রত্যেকে যার বিজনেস নিয়ে ব্যস্ত। কারণ নাম বলতেছি না। প্রত্যেকের অনেকগুলো এজেন্সি দাঁড়ায় গেছে। এই এজেন্সিগুলা যে কে আগে এই এজেন্সিওয়ালারা ফেসবুকগুলোতে নজর রাখে, প্রবাসীদের সময় নজর রাখে, কে আগে খবর পাইছে। ও ওইটারে দেখায় ম্যারাডোনা হিসেবে আর বাকিরা বলে যে এরা কোনো খেলোয়াড় না। এর চেয়ে আমাদের ফরাজগঞ্জের খেলোয়াড়রা ভালো। ওরে নেওয়া যাবে না। আর আমাদের লোকাল কোচরা হচ্ছে পেট ভরা ইগো নিয়ে বসে আছেন। ও বাইরে থেকে আসছে দেখি তো তুমি কি আমাদের ছেলেপেলের সঙ্গে তালগাছ বেয়ে পারবা? আসছে ফুটবল খেলতে ওরা দিয়ে তালগাছ কেমন যেন তালগাছে ওঠার পরীক্ষা দিতে হবে। বিচিত্র সব অজুহাত বের করে এগুলারে খেলতে দিবে না। ফাহমিদুল রে খেলাবো না। ওই রোনান ডেকলান রে খেলাবো না। আমাদের কোচরাও আছেন অদ্ভুত সব ইগো নিয়ে। ওনারা কি ইউরোপ থেকে শিখে আসেন। অনেকেই তো ইউরোপিয়ান প্রো লাইসেন্স নিয়ে আসেন বা আধুনিক এই যে সারা পৃথিবীতে ডায়াসপোরা রেভলিউশন চলতেছে এগুলো কি খবর রাখেন জানি না। পেট ভরা ইগো নিয়ে আসেন। ও আমার একাডেমি থেকে আসছে আমার এলাকার পোলা ওরে বাদ দিয়ে আমি কোথাকার কোন ফাহমিদুল কোথাকার কোন রোনান ডেকলান রে টিমে নিব। দিস ইজ দ্য ডিফারেন্স। দিস ইজ গ্লোবাল ওয়ার্ল্ড বাই গ্লোবাল ভিলেজ। এখন আপনি এইটা ভাবার এক বিন্দু টাইম নাই যে কার জন্ম কোথায়, কে কোথা থেকে আসে, ও আমার কিনা। আর দেখেন আমি ন্যাচারালাইজেশনের পক্ষে না। এই জায়গাটায় এই ফেসবুকের গ্রুপগুলোর সঙ্গে আমার মতবিরোধ আছে। তারা ন্যাচারালাইজেশনেরও পক্ষে, আমি এটার পক্ষে না। যে আমার লিগে খেলছো বলে আমার দেশের হয়ে খেলার সুযোগ পাবা, আমি ওটা কখনো পছন্দ করি না। আমার নিজের রিসোর্স তো যথেষ্ট আছে। আমি ডায়াসপোরাদের নিব, অরিজিনদের নিব, আমার যথেষ্ট। আমি মরক্কো মডেল পারবো না। আমার ওই স্কাউটিংয়ে খরচ করার সামর্থ্য নাই। আমি মিশর মডেল ট্রাই করতে পারি। তাও যদি না পারি কেপ ভার্দে আমার জন্য সেরা মডেল, রোল মডেল হইতে পারে। কেপ ভার্দের মতো আমার সব কিছু আছে। ওই ইমোশন আছে, ওই কানেক্টিভিটি আছে, হচ্ছে আমার রিসোর্স বেশি, হচ্ছে আমার আর্থিক সামর্থ্য বেশি। তাহলে হোয়াই নট বাংলাদেশ? আজকে কেপ ভার্দে যখন স্পেন উরুগুয়েরা আটকাচ্ছে, আমি গত ২-৩ দিন ধরে কেপ ভার্দে নিয়ে পড়তেছিলাম। ভালো উপলক্ষ পেলাম যে উরুগুয়েরা আটকায় দেওয়ার পরে বললাম কথাবার্তা ২-৩ জন বেশি লোক শুনলেও শুনে ফেলতে পারে। তখন আমার বুকের মধ্যে হু, হু করে ওঠে যে হোয়াই নট বাংলাদেশ? কারণ এই সব কিছু তো আমাদেরও আছে। আমরাও তো প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে আছি। আমাদের তো খাবার পানির সংকট নেই। আমাদের এখানে অ্যাটলিস্ট কেপ ভার্দে এখন এই যে হাই পারফরম্যান্স সেন্টারটা করতেছে, একটা ভালো ট্রেনিং সেন্টার, ভালো ট্রেনিং ফ্যাসিলিটিসের পেছনে কিছু ব্যয় করে। কেন করে জানেন? যাতে এই ডায়াসপোরারা কেউ এসে মানে অস্বস্তি বোধ না করে। তারা এসে যেন এই কাদাবালির মধ্যে খেলতে না হয়। তারা ইউরোপে যে সুবিধা পেয়ে আসছে এখানে যেন সেই সুবিধাটা পায়। মানে কেপ ভার্দের ফেডারেশন কিছু করে না তা না। তারা ডায়াসপোরাটাকে সর্বোচ্চ কীভাবে কাজে লাগানো যায় সেটা ব্যবহার করে। যে আমার মরক্কোর মতো সামর্থ্য নাই ডায়াসপোরা ইউজ করার, কিন্তু আমি আমার মতো করে করব। এই মানসিকতাটা দেখান বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমি আপনারে লিখে দিচ্ছি, আগামী ৫০ বছরের মধ্যে ২০ বছরের মধ্যে আপনার নাম কেপ ভার্দের চেয়ে উঁচু কোথাও লেখা থাকতে পারে। হয়তো আমি দেখে যেতে পারবো না, আমরা যারা শুনতেছি তারা অনেকে না, আপনারা সবাই দেখে যেতে পারবেন। স্রষ্টা তাই করুক যে আপনারা সবাই দেখে যাবেন সেই দৃশ্যটা, যে বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে গিয়ে একজন বিশ্ব চ্যাম্পিয়নরা হারায় দিয়ে আলোচ্য হয়ে উঠছে। তখন ওই শিরোনামটা হবে যে বন্যা তলাবিহীন ঝুড়ির জন্য আলোচিত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজিত। শুধু একটু সদিচ্ছা দেখেন, আমাদের সব আছে। এই দেশের মতো ভালোবাসার মানুষ এই পৃথিবীতে নাই। পৃথিবীর যে প্রান্তে থাকুক এই প্রবাসীরা ফাইট করে যাচ্ছে আমার দেশটার উন্নতির জন্য। একটু ফেডারেশন দল মত ওই ব্যবসা ভুলে একমত হন, সদিচ্ছাটা দেখান, দেখবেন অনেক বড় স্বপ্ন দেখা সম্ভব। যা কোথাকার কেপ ভার্দে কথা বলতে গিয়ে আমি আমাদের গল্প নিয়েই থাকলাম, তাই হওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।